ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জটিলতা এবং পতিত আওয়ামী লীগের হুমকির কারণে 26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন শেষ পর্যন্ত হবে কি না এ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠলেও রাজনৈতিক দলগুলোতে শুরু হয়ে গেছে নির্বাচনী জোট গঠনের তৎপরতা। এক্ষেত্রে জোট বা সমঝোতায় এগিয়ে বিএনপি। শেখ হাসিনা বিরোধী যুগোৎপথ আন্দোলনে থাকা শরিকদের নিয়ে নির্বাচনের ঘোষণা দিয়ে রেখেছে দলটি। অন্যদিকে 5 দফা দাবি নিয়ে রাজপথে নামা 7 দলকে নিয়ে জামায়াতের মোর্চাও রূপ নিচ্ছে নির্বাচনী সমঝোতায়। বাম গণতান্ত্রিক জোটের 6 দল সহ মোট 9টি দল মিলে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট নামে নতুন বৃহত্তর জোট গঠনের ঘোষণা দিয়েছে। বসে নেই আওয়ামী লীগের মিত্র বলে পরিচিত রাজনৈতিক দলগুলো। গণমাধ্যমের তথ্য বলছে, গতকাল রোববার শেখ হাসিনা সরকারের সময় মন্ত্রিত্ব পাওয়া আনোয়ার হোসেন মঞ্জু নেতৃত্বাধীন জাতীয় পার্টি, জেপি এবং ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি সহ 16টি দল মিলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট গঠনে একমত হয়েছে। সূত্র মতে আগামী 6 ডিসেম্বর জোটটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে পারে। অন্যদিকে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির আরেক অংশ বলছে, তারা জোট বা সমঝোতা নয়, নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছে। ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে বিএনপি জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগের মিত্রদের জোট গঠনের চেষ্টা ভবিষ্যৎ রাজনীতিতে কেমন প্রভাব ফেলতে যাচ্ছে, অভ্যুত্থান পরবর্তী দেশে এই জোটই বা কতটা গ্রহণযোগ্য, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, আছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্য পরিষদ সদস্য ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এটিইউ তাজ রহমান। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। আওয়ামী মিত্র আসলে যারা দীর্ঘদিন এই বা 16-17 বছর আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন বা আওয়ামী লীগের সাথে গত 3টি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং ক্ষমতার অংশীদার হয়েছেন, সেটি বিরোধী দলে থেকে হোক কিংবা তাদেরকে সাহায্য করে হোক, তারা আসলে এক ধরনের জোট গঠন করবার চেষ্টা করছেন। সেই জোটটি সামনের দিকে বাংলাদেশের মানুষের কাছে কতখানি গ্রহণযোগ্য হবে? যদিও আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে হয়তো তাদের রাজনীতি করাটা নিষিদ্ধ, কিন্তু এই জোটে যে রাজনৈতিক দলগুলো আছে তারা তো আসলে এখন নিষিদ্ধ নন। এটি আসলে এক ধরনের শঙ্কা হয়ে দাঁড়াতে পারে কিনা? জি, আজকে আবার সহ আলোচক বৃন্দ এবং দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখুন, শেখ হাসিনা একদিনে ফ্যাসিস্ট হয় নাই। তাকে যারা সহযোগিতা করেছেন, যারা বিভিন্নভাবে তার দলকে ক্ষমতায় আসার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, তার পার্লামেন্ট পরিচালনা করতে সহযোগিতা করেছেন, এই যে আনিসুল হক মাহমুদের কথা বললেন, তিনি এক সময় মন্ত্রী ছিলেন। তো এরকম যারা আজকে নতুন জোট গঠন করতে চাচ্ছেন, এরা মূলত একসময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে কাজ করেছেন এবং ফ্যাসিবাদের উত্থানের জন্য ভূমিকা রেখেছেন। আমরা মনে করি এই জাতীয় জোটকে গঠন করার সুযোগ দেওয়া উচিত হবে না। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি রেখেছি। আমাদের 5 দফা দাবির মধ্যে একটা আছে, যারা সেই সময়ে ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে সেই সকল মানে 14 দলীয় জোট যারা আছেন, এই দলগুলোকেও রাজনৈতিক অর্থাৎ এই নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে এবং তারা কোনোভাবেই যেন ইলেকশনে আসতে না পারেন, কোনো জোটের মাধ্যমে অথবা এককভাবে। এইটা কিন্তু আমাদের দাবির মধ্যে আছে। কিন্তু তাদের দল যেহেতু আসলে নিষিদ্ধ নয় কিংবা তারা তো সরাসরি আওয়ামী লীগের হয়েও কাজ করছে না, সেক্ষেত্রে আসলে তাদের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করার সুযোগ কি বাংলাদেশের সংবিধানে আছে? এখন দেখেন, বাংলাদেশের সংবিধানে তো অনেক কিছুই নাই। বাংলাদেশের সংবিধানে ইন্টারিম গভর্নমেন্টও নাই। বাংলাদেশের সংবিধানে কি এই ইলেকশন করার কোনো বিধান আছে? নাই। তাহলে সব কিছুই হচ্ছে, সব কিছুই সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, এটাও হতে হবে। এটা আমরা দাবি দিয়েছি, জনগণ যদি আমাদের পক্ষে থাকে। আবার সবকিছু সংবিধানের দোহাই দিয়ে হলেই সেটি বা কতখানি গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য না হলে কেমনে হবে বলেন? আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টও তো এতে নাই, সংবিধানে নাই। কিন্তু আমাদের যে জনগণের যে অভ্যুত্থান, জনগণ তাদের যে মানে সমর্থনটা দিয়েছিল এই সরকারের প্রতি, সেই জনগণের সমর্থন নাই। এই যে ফ্যাসিবাদের সাথে যারা সহযোগী ছিল তারা যেন নির্বাচন আসতে না পারে, এটা জনগণ চায়নি। এবং এখনও জনগণ দেখেন বড় বড় সমাবেশগুলোতে যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে, সেগুলো তো এর প্রতিফলন যে এরকম ফ্যাসিবাদের যারা দোষর তারা যেন ক্ষমতায়
মানে রাজনীতি করতে না পারে। জি, আপনাকে যদি একটু যুক্ত করি, 16টি দল মিলে আসলে এই জোট গঠনে একমত হয়েছে। এখন কি তাহলে 16টি দলকে নিষিদ্ধ করা সম্ভব? আওয়ামী লীগ সহ যদি আমি যোগ করি তাহলে প্রায় 17টি দল। শোনেন, যে দলগুলো মানে নাম আছে তাদের কেন্দ্রীয় কার্যালয় আছে কিনা সেটি তো সন্দেহ আছে, এবং তাদের কয়জন মানে কমিটি আছে, কয়টি কমিটি আছে, এগুলো দেখেন। খালি নাম দিলাম 16 দিলেই হবে? আছে কয়জন নেতা আছে, কয়জন কর্মী আছে, কয়জন, এগুলো দেখতে হবে। এগুলো একটা নাম দিয়ে একটা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। কেমন বিভ্রান্ত করে একটা জোট করে এর আদলে এই জোটের ভিতরে আওয়ামী লীগের লোকগুলো ঢুকে যাবে, যারা আওয়ামী লীগের মানে এতে ছিল, সিনে মানে বড় বড় পদে ছিল, তারা নাই, কিন্তু তাদের মিড লেভেলের তারপরের লেভেলের লোক তো আছে, তো বাংলাদেশের নাগরিক তারা, এরা ওই সব জায়গায় ঢুকে যাবে এবং দেখা যাবে যে এরাই একসময় পরিবেশটা নষ্ট করে ফেলবে। আপনার নির্বাচনে এসে বিভিন্ন কেওয়াস লাগাই দিয়ে মনে করেন যে নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে যাবে, এরপর বলে যে ক্রেডিবল নির্বাচন হলো না, গন্ডগোল হলো, এই হলো সেই হলো। তাজ রহমান, এই যে শঙ্কার কথা আমরা বলছি এবং যে জোটের কথা আসলে আমরা বলছি, আওয়ামী মিত্রদের যে জোট আসলে হতে যাচ্ছে, যেটি আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে এই জোট নিয়ে নানান রকমের আলোচনা চলছে, সেখানে আসলে জাতীয় পার্টিরই শুধু 2টি দল আছে এবং জাতীয় পার্টি ভেঙে অনেকগুলো টুকরো হচ্ছে, সেখানে তো নতুন করে বলবার কিছু নেই। আপনাদের যে দল সেটি যদিও এই জোটের অংশ নয়, কিন্তু জাতীয় পার্টিকে কি আবারও তাহলে আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসার কিংবা যে নতুন জোটের মধ্যে দিয়ে আওয়ামী লীগের ফিরে আসার এক ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করার সুযোগ তৈরি হচ্ছে? ধন্যবাদ আপনাকে, আমার 2 সহ-আলোচক দর্শক সবাইকে সালামের শুভেচ্ছা। দেখেন, জোট তো বাংলাদেশের অনেক আগে থেকেই শুরু হয়েছে। জোট বাংলাদেশে যেমন আছে, মাদার অফ ডেমোক্রেসি ব্রিটেনেও জোট আছে। আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, যেটা বিজেপির 3 টাইমস পাওয়ারে আসছে, জোট করে। জোট খারাপ কিছু না। জোট হলে হয় কি, বাংলাদেশের সব জায়গার মানুষগুলা ভোট দিতে পারে এই জোটের অংশগ্রহণ করে। এখন সেখানে আপনি বলবেন ফ্যাসিস্টের দোসর আছে, সেখানে ফ্যাসিস্টের মন্ত্রীরা আছে, সেটা আপনি বলতে পারেন, কিন্তু সেই মন্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক কোনো দুর্নীতি যদি কোনো অপরাধের তাকে দোষী সাব্যস্ত না করেন, তাহলে তারা বাইর করবেন কী করে জায়গা থেকে? বিএনপির সাথে জামাত ছিল, বিএনপির দোষের কারণে আওয়ামী লীগের সাথে ছিল। 86-এ আমাদের পার্লামেন্টের যে নির্বাচনে জামাত প্রথম ইলেকশন করেছে, হুসাইন মোহাম্মদ এরশাদ তখন ছিলেন রাষ্ট্রপতি, আওয়ামী লীগ আসছে সেই ইলেকশনে বিরোধী দল হিসেবে, তো করেছে, তারা অন্যায় করে নাই এবং সংবিধান বিরোধীও করে নাই। ইলেকশনে যাওয়া কিন্তু নৈতিকভাবে আপনি প্রশ্ন করতে পারেন, কিন্তু সাংবিধানিকভাবে কিন্তু অন্যায় না, যাওয়া অন্যায় না, না যাওয়া অন্যায় না। আপনি যাবেন না, আপনার সেটা আপনার ব্যাপার। এখন জোট নিয়ে নির্বাচনের যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, দেশের মানুষের জন্য যদি কোনো থ্রেট হয়, ভোটারদের জন্য হয়, পলিটিক্যাল পার্টির জন্য আনরেস্ট হয়, সেটা আপনি বলতে পারেন। আমরা তো মনে করি যারা অলরেডি আছে, ঐক্যমত কমিশন নামে যে একটা কমিশন হয়েছিল, সেই কমিশনের দলের একজন নেতা যে দলে আছে, আমার ভাই যেটা বললেন যাদের অফিস নাই, ট্রু, এদেশে অনেক দল আছে যাদের কোনো অফিস নাই, নিজে চেয়ারম্যান বউকে করেছে আপনার সেক্রেটারি জেনারেল, এরকম লোকও তো ঐক্যমত কমিশনে গিয়েছে। এরকম 32টা দল নিয়ে আপনারা ঐক্যমতের নামের কমিশনটা করেছেন, শেষে নিজের থেকে কমিশন একটা মতামত দিয়ে আইন দিয়ে ওটা আবার গণভোটে দেওয়া হয়েছে। তো অনেস্টলি কী বলি, বাংলাদেশ ইজ ডিভাইডেড বাই 2 ফ্র্যাকশন। একটা হলো যে 71-এর মুক্তিযুদ্ধটা ধরে রাখতেই হবে, আরেকটা হলো না, মুক্তিযুদ্ধে বেশি 24টা আমাদের ধরে রাখতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি মুক্তিযুদ্ধকে আপনি বাদ দিতে পারবেন না। আপনাদের এখানে 5 আগস্টের পরে এসে বলছি যে সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন, এটা অধিকার কে আপনাকে দিয়েছে? এই সংবিধানের আলেকে আরেকটা অ্যামেন্ডমেন্ট করেন, অ্যাডেড করেন, 24 9 71 নিয়ে আপনি থাকতে হবে। বাইরে গিয়ে আমরা অনেক কিছু করতে পারছি প্রয়োজন অনুযায়ী না, সংবিধানের আমি এই কথাটা বলি, সংবিধানের বাইরে গিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। এগুলো ইভেন্চুয়ালি আপনাকে আইনে পরিণত করতে হবে। এটা নেক্সট পার্লামেন্টে এগুলো সব কিন্তু আপনাকে রেটিফাই করতে হবে। সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করতে থাকাটাই বা কতখানি গণতান্ত্রিক? না, আপনি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা মানে হলো পার্টিসিপেটরি যেটা করার কথা ছিল, ইনক্লুসিভ যেটা হবে সেটা হচ্ছে না। আপনি যদি ইনক্লুসিভনেস বন্ধ করে দেন, তাহলে আওয়ামী লীগকে আপনি যে ফ্যাসিস্টের তকমা আমরা দিয়েছি, আলোচনা করেছি আপনার টকশোতে এসে, সেইটা যদি আমরা একই জিনিস আবার হয়ে যায়, তাহলে তো আর সেই জিনিসটা পাচ্ছেন না। আপনি ইনক্লুসিভ ইলেকশন করতে হলে আপনাকে স্পেস দিতে হবে, রাজনৈতিক দলগুলো আসতে হবে, জনগণ অংশগ্রহণ করতে হবে। আমাকে বাদ দিয়ে, জাতীয় পার্টিকে যদি বাদ দিয়ে ফেলেন, তা আমার যে ফলোয়াররা আছে, আমার যে
এলাকার ভিত্তিক লোক আছে, এই লোকগুলো কিন্তু নির্বাচনে অংশগ্রহণ যাবে আপনাদের জাতীয় পার্টির চমক আছে এরকম একটি ঘোষণা আপনাদের নেতা দিয়েছেন, সেই চমকটা একটু জানতে চাইবো। সেই চমকে আসলে এমন কোনো চমক আছে কিনা যে নতুন করে আবার পুরনো কেউ ফেরত আসবে কিনা, এই জায়গাটিতে আমি আসবো। একটু ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে যেতে চাই। ব্যারিস্টার রুমিন ফারহানা, আওয়ামী মিত্রদের এক ধরনের জোট হতে যাচ্ছে এবং বাংলাদেশে আসলে অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আছি সেই জায়গাটিতে এই আওয়ামী মিত্রদের জোটটা আসলে আমাদের জন্য এক ধরনের অশনি সংকেত, নাকি আসলে সত্যি আওয়ামী লীগের ফিরে আসার একটি বড় সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে এই জোটের মধ্য দিয়ে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার দুজন সহ আলোচককেও ধন্যবাদ। আমি খুব মনোযোগ দিয়ে ওনাদের কথা শুনলাম। আমি হেলাল ভাইয়ের কিছু কথার সঙ্গে একমত, আবার একই সঙ্গে আমি তাজ ভাইয়ের কিছু কথার সঙ্গে একমত। পুরো বিষয়টাকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারেন। এই যে একটি নতুন জোটের কথা শোনা যাচ্ছে যেখানে 16টি রাজনৈতিক দল আছে, এই জোটের মধ্যে দিয়ে আওয়ামী লীগের যারা হয়তো সরাসরি কোনো বড় পদে ছিলেন না, যারা মন্ত্রী এমপি হন নাই, যারা 24-এর গণ অভ্যুত্থানের কোনো রকম কোনো দায় বা কোনো রকম কোনো মামলা তাদের উপরে নাই, কিন্তু তারা আওয়ামী লীগের ব্যাপারে সফট কর্নার ধারণ করে, এরকম মানুষ এই জোটের মাধ্যমে আসতে পারে, নিশ্চয়ই আসতে পারে। দুই হচ্ছে নির্বাচন বানচাল করবার ব্যাপারে আওয়ামী লীগের একটি পরিকল্পনা আছে। এটা আমি বলছি না বা এটা মানে আর কেউ বলছে না, এটা একেবারে স্বয়ং শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় তিনি তার যেই ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে এই নির্বাচনকে আমরা বানচাল করতে চাই যদি সেটা আওয়ামী লীগকে ছাড়া হয়। সো এই জোটের মধ্যে দিয়ে আওয়ামী লীগ যদি তাদের কিছু ক্যান্ডিডেটকে পুনর্বাসিত করতে চায়, তাদের কোনো সমর্থককে তারা পলিটিক্সে আনতে চায়, তারা যে নির্বাচনটাকে ঘিরে কোনো রকম ষড়যন্ত্র করবে না বা নির্বাচনটাকে বানচালের কোনো চেষ্টা করবে না, এটা আমরা হলপ করে বলতে পারি না। বাট অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু ডে 1 থেকে একটা কথা বলেছি, পলিটিক্যাল পার্টি আপনি কাগজ কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না। আমাদের আজকের আলোচনার টেবিলে হেলাল ভাই যে দল করেন সেই দলও কিন্তু শেখ হাসিনা লাস্ট মোমেন্টে নিষিদ্ধ করেছিল 14 জুলাই। এর আগেও কিন্তু মানে জামাত শিবিরের ব্যাপারে তাদের নিবন্ধন বাতিল করা ছিল। সো সকলভাবে চেষ্টা করা হয়েছে দলটিকে কোণঠাসা করে কর্নার করে একেবারে শেষ করে দেওয়ার, সেটা কিন্তু হয় নাই, পারা যায় নাই। এখন তো জামাত চাইছে অন্য ইভেন তারা আজকে যেটি বললেন আমাকে ডক্টর মহিল ভাই যে এই 16টি দলকেও তারা নিষিদ্ধ করার, আমি সেটাই বললাম যে আমরা যদি অতীতের দিকে তাকাই আমরা দেখব যে নিষিদ্ধ করে আসলে কোনো সমাধান হয় না। ধরুন মুসলিম লীগ, এটা কিন্তু বাংলাদেশে এই দলটা এখনো রাজনীতি করে, মুসলিম লীগ নামে দলটি এখনো বাংলাদেশে রাজনীতি করে, কিন্তু এটার কর্মী আছেন কতজন, নেতা আছেন কতজন, সমর্থক কতজন, ভোটার কতজন, এটা আপনি আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজেও বের করতে পারবো না। কিন্তু যেই দলটি হয়তো গত বছর জুলাইতে অগাস্টে নিষিদ্ধ হয়েছে বা যেই দলটির কার্যক্রম 15 বছর ধরে নিষিদ্ধ ছিল, তারা কিন্তু প্রবল প্রতাপে রাজনীতির মাঠে কাজ করে বেড়াচ্ছে। সো আপনি কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না যদি না মানুষের মন থেকে আপনি তাদেরকে সরাতে পারেন। কিছুদিন আগে ডেভিড বার্গম্যানের একটা জরিপ, মানে ওর একটা জরিপের ওপর ওনার একটা লেখা ছাপা হয়েছে। ইয়াং অর্গানাইজেশন বা এরকম ইউথ অর্গানাইজেশন, এরকম একটা কোন অর্গানাইজেশন এই জরিপটি পরিচালনা করেছে। 2500 সামথিং তরুণের উপরে এই জরিপটি করা হয়েছে, যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে। সারা বাংলাদেশ জুড়ে জরিপটি হয়েছে এবং সেখানে বলা হয়েছে তরুণদের মধ্যে 18 থেকে 35 বছর বয়সী তরুণদের মধ্যে 20% বলেছে বিএনপিকে ভোট দেবে, 17% বলেছে জামাতকে ভোট দেবে, আর 9% এক্সপ্রেসলি বলেছে বা 10% আওয়ামী লীগকে ভোট দেবে। আর বলেনি কোন দলের প্রতি সমর্থন, ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। এবং বলা হচ্ছে তাদের সাথে যদি আপনি তাদের একটা বড় অংশ যদি আওয়ামী লীগের সাপোর্টার হয় তাহলে সেটা 19 থেকে 20 বা তার উপরেও আওয়ামী লীগের সমর্থন চলে যেতে পারে। এখন মানুষের মন থেকে যদি আপনি দলটিকে মুছে না ফেলতে পারেন, আপনি যতই নতুন আইন আনেন, যতই নতুন করে আপনি তাদের নিষিদ্ধ করেন বা তাদের সাথে যারা অ্যালায়েন্সে ছিল বা তাদেরকে যারা 15 বছর সমর্থন দিয়ে গেছে, দেখুন সমর্থন যে দিয়ে গেছে এটা তো মানুষের কাছে স্পষ্ট। সংসদে যে তারা বিরোধী দলের নাটক করেছে তা 15 বছর, এটাও তো স্পষ্ট। কিন্তু তারপরেও যদি মানুষ তাদেরকে ভোট দেয়, আপনি আমি বা নির্বাচন কমিশন
কি করতে পারে একটু আমাকে জানতে বলেন। চাই ডক্টর মতিন হেলালুদ্দিন, এই যে আপনি বলছেন বারবার নিষিদ্ধ করার কথা, রুমেল ফারহানা যেটি বললেন যে দীর্ঘদিন তো আসলে জামাতকে নিষিদ্ধকরণ করার এই প্রক্রিয়াটির মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু জামাতকে তো আসলে কেউ ভেঙে ফেলতে পারেনি। তাহলে জামাত কেন এখন চাইছে এই 16টি দল, আওয়ামী লীগ, এতগুলো দলকে নিষিদ্ধ করা হোক? আমরা বলছি যে এই কাজগুলো যারা সহযোগিতা করেছে এবং এই জুলাই এই আমাদের ছাত্র জনতাকে হত্যার কাজে যারা উৎসাহ দিয়েছে, সেই জন্য আমরা যে গণতান্ত্রিক পরিবেশটা নিশ্চিত করার লক্ষ্যে আমরা এই ফেসিবাদ। জাতীয় পার্টিও তো সেই একই অভিযোগ করছে আপনাদের মতো, যে আপনারাও আসলে একটা দীর্ঘ সময় আওয়ামী লীগের সাথে ছিলেন, তাদের সাথে আপনারা এটা আমরা একমত না। আওয়ামী লীগের সাথে আমরা কখনো ছিলাম না। দেখেন, আমরা 91-এর পার্লামেন্টে একটা বিল উত্থাপন করলাম যে কেয়ারটেকার গভর্নমেন্ট, সেই বিলের যদি ফয়সালা হয়ে যেত তাহলে আমাদের আন্দোলন করতে হতো না। আন্দোলনে গেলাম আমরা, আপনার হলো 94 থেকে আমরা আন্দোলন শুরু করলাম। সেই আন্দোলন 95 শেষের দিকে এসে মাগুরার উপনির্বাচনে যখন কারচুপি হলো, সেই কারচুপির পরে আওয়ামী লীগ যখন হেরে গেল, তাদের নিজেদের আসন ওটা হেরে গেল, বিএনপি ওটাতে কারচুপি করে নিল, তখন বিচারপতি রৌফ সাহেব উনি পদত্যাগ করলেন এবং আওয়ামী লীগ ওই ইস্যুতে এই আন্দোলনে যোগ দিলেন। তাহলে আমরা কেমন আওয়ামী লীগের সাথে গেলাম? আমাদের এই আন্দোলনের সাথে ওরা যুগপথ আন্দোলন করছে, আমরা তো কোনো জোট করিনি আওয়ামী লীগের সাথে। একই দাবিতে আমরা আন্দোলন শুরু করেছি 94, ওরা এসে 95 লাস্টে এসে যোগ দিয়েছে, যুগপথ চলছে, আমরা কিন্তু তাদের সাথে জোট করিনি এবং আওয়ামী লীগের সাথে আমাদের কোনো জোটই হয় না। আবার এটিও তাজ রহমান আরেকটি অভিযোগ করলেন যে বাংলাদেশ এখন দুটো ভাগে বিভক্ত হয়েছে, একটি ভাগ চাইছে, বলছে যে মুক্তিযুদ্ধ সবার উপরে, আরেকটি ভাগ বলছে 24-এর গণঅভ্যুত্থান সবার উপরে। তাহলে জামাতের অবস্থানটা কি? দেখুন, এটা হলো এক একজনের একটা মানে কি বলবো, এটা আবিষ্কার। আমরা কখনোই মুক্তিযুদ্ধকে অস্বীকার করি নাই এবং করবও না, আমাদের এটা নীতির মধ্যেই নেই। আমাদের গঠনতন্ত্রের ভিতর থেকেই আমরা মুক্তিযুদ্ধকে ওন করেছি এবং আমরা দেখেন মুক্তিযুদ্ধের জামায়াত ইসলামী মুক্তিযুদ্ধকে ওন করছে। অবশ্যই একমাত্র যদি পিওরলি মুক্তিযুদ্ধকে ওন করে তো জামাতই করেছে। কারণ আমি বলি, মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্য দূর করার জন্য, মুক্তিযুদ্ধ হয়েছিল ন্যায় এবং ইনসাফ কায়েম করার জন্য এবং দুর্নীতি বন্ধ করার জন্য। বলেন কোন দলে সবচেয়ে করাপ্টেড লোক বেশি আছে? এই যারা বিগত সময় যারা সরকারে ছিল তাদের ভিতরেই কিন্তু করাপ্টেড লোক বেশি আছে। আমাদের 2 জন মন্ত্রী ছিলেন এবং আমাদের বেশ কিছু এমপি ছিলেন, একটা লোকেরও দুর্নীতি কেউ দেখাতে পারে নাই। তাহলে বলেন এই সংবিধানকে, এই মুক্তিযুদ্ধ কারা ওন করেছে? এই দেশের ভিতরে কারা হানাহানি করেছে? কারা দেশকে ওন করে কাজ করেছে? আপনার আমাদের ক্যাবিনেট মিনিস্টাররা বিভিন্ন সময় সফরে গেছেন, কয় টাকা খরচ করছেন, আর স্টেট মিনিস্টাররা সফরে গেছেন, কত টাকা খরচ করছেন। এইভাবে দেশের জন্য জামাতের বিরুদ্ধেও কিন্তু এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে যে রকম অভিযোগ আসছে, চাঁদাবাজির কিংবা আসলে বিভিন্ন ধরনের, সেই অভিযোগগুলো জামাতের নেতাদের বিরুদ্ধেও আছে। এগুলো অভিযোগ করলে, শোনেন, অভিযোগ করলে করা যায়। আবার আপনাদের একজন নেতা খুব স্পষ্ট হয়ে বলেছেন যে পুরো প্রশাসনকে আপনাদের অধীনে থাকতে হবে, আপনাদের কথা পুলিশ শুনবে, আপনাদের কথায় বসবে। এটা উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। আসবো এই জায়গাটিতে, একটি বিরতির সময় হয়েছে। দর্শক, রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। 25 প্রাথমিক রাজকাহন দেখছেন। ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন, জোট নিয়ে যখন অনেক আলোচনা চলছে, সমীকরণ চলছে, আওয়ামী লীগের মিত্ররা যদি জোট করছেন, সেটি নিয়ে আসলে জামায়াত এক ধরনের ভীত কিনা সেটিও একটু জানতে চাই। সেই সাথে জামায়াতের আমির বলেছেন চোরাগুলিতে হাঁটার চিন্তা করলে আরেকটা 5 আগস্ট হবে। কেন বারবার আসলে আপনারা গণঅভ্যুত্থান দেখতে পাচ্ছেন? দেখুন, গণঅভ্যুত্থানে ছাত্র জনতা যেভাবে জীবন দিল এবং এই যে ছাত্রদের যে আন্দোলন ছিল, তা তো একটা স্বার্থ ছিল যে আমরা কোটাবিহীন চাকরি চাই। কিন্তু যারা এই ঠেলাওয়ালা শ্রমজীবী মানুষ মারা গেল, তাদের কিন্তু কোনো স্বার্থ ছিল না। তাদের ছেলেমেয়েরা কবে ইউনিভার্সিটিতে পড়বে, কবে কোটা পাবে, এগুলো কিন্তু তার ছিল না। একদম নিরেট দেশের স্বার্থেই ফেসিবাদকে হটানোর জন্য আন্দোলনটা করেছে। তো এখন সেই আন্দোলনের ফলে যে আমরা ইটা পাইলাম, এখানে যেন আর ফেসিবাদ তৈরি হওয়ার জন্য কোনো পরিবেশ তৈরি না হয়, এই জন্যই আমরা সংস্কার চাচ্ছি। ফেসিবাদ তৈরির পরিবেশ না হয় সেটি যখন আপনারা বলছেন, একই সময় আবার আপনাদের নেতা যখন বলছে প্রশাসনকে আপনাদের অধীনে থাকতে হবে, পুলিশ আপনাদের কথায় উঠবে বসবে, তখন আসলে একটা স্ববিরোধিতা হয়ে গেল। এই ব্যাপারে আমরা ওনাকে শোকজ করেছি, উনি জবাব দিয়েছেন এবং টিভিতে স্টেটমেন্ট দিয়েছেন। বলছে যে আমরা আমাদের বলতে বুঝেছি আমরা ফেসিবাদ বিরোধী যারা গোষ্ঠী, সেই গোষ্ঠীর অধীনে যেন পুলিশ থাকে। পুলিশের মধ্যে বেশিরভাগ ফেসিবাদ। পুলিশের কি কোনো গোষ্ঠীর অধীনে থাকার সুযোগ আছে? না, পুলিশের থাকার কথা না। উনি বলছেন যে পুলিশের মধ্যে এখনো ফেসিবাদের লোক আছে, যে কারণে জনগণ যেটা বলে ওরা করে না। এই একটা দুষ্কৃতিকারীকে ধরলে জিনিসটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু সেটা করে না। বারবার অভিযোগ দেওয়ার পরেও তারা করে না।
এবং এখনও দেখেন কতজন আওয়ামী সন্ত্রাসীর গ্রেপ্তার হলো, এখনও অনেকেই অধরা আছে, তারা তো আশেপাশেই কোথাও আছে, কিন্তু তারা এগুলো তো করতেছে না। এই জন্য উনি বলছেন যে এই গ্রুপটা যেন সক্রিয় না থাকে, জনগণের আন্ডারে যেন থাকে। এটা বিএনপি, জামাত এবং এনসিপি বলেন এবং ফ্যাসিবাদী বিরোধী যারাই ছিল তাদের নিয়ন্ত্রণে। তাহলে আওয়ামী মিত্রদের এই জোট হলে তাদেরকে আপনারা নিয়ন্ত্রণ করবেন কি করে? সেখানে যদি আসলে আওয়ামী লীগের পলাতক নেতারাও ফিরে আসেন বা তাদের যেহেতু যথেষ্ট অর্থের এক ধরনের আমরা বলার চেষ্টা করছি তাদের হাতে যথেষ্ট অর্থ আছে। অবশ্যই অর্থ আছে এবং এই অর্থগুলো তারা বিলাবে, তারা ইলেকশনকে বানচাল করবে। এই জন্যই চাচ্ছি যে তারা যেন কার্যকরী হতে না পারে। যাদের হিম্মত আছে তারা নিজ নিজ প্রতীক নিয়ে দাঁড়াক। জি, ব্যাসেরুবিন ফারহানা, নিজ নিজ প্রতীক এবং প্রতীক নিয়ে যদি দাঁড়ানোর কথা বলা হয় সেক্ষেত্রে নিশ্চয়ই অনেকটাই সবচেয়ে এই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপটে পুরনো বা শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি, সেটি নিয়ে হয়তো কারো কোনো শঙ্কা নেই। কিন্তু পরিকল্পনা উপদেষ্টা আজকে একটি কথা বলেছেন, নির্বাচিত সরকারের পক্ষে এত সংস্কার হজম করা কঠিন হতে পারে। আমি দেখেছি ওনার এই নিউজটা, নির্বাচিত সরকার অনেক বেশি সংস্কার ওনারা করেছেন বলে দাবি করছেন, কিন্তু আমি ওনার নিউজের ভিতরে ঢুকে দেখলাম উনি বিচার বিভাগের স্বাধীনতা নিয়েই মূলত কথা বলেছেন। বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারটা কিন্তু আমাদের সকল রাজনৈতিক দলেরই একটা দাবি ছিল অনেক আগে থেকে, এবং বিচার বিভাগকে পলিটিসাইজ করবার যে মাসুল বাংলাদেশকে দিতে হয়েছে এবং রাজনৈতিক দলগুলোকে স্পেশালি দিতে হয়েছে, এখানে জুডিশিয়াল কিলিং পর্যন্ত হয়েছে। সো আমার মনে হয় না যে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে যেই দল পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে তাদের সেটা নিয়ে কোনো রকম কোনো আপত্তি বা প্রশ্ন থাকবে। বাংলাদেশে আইন মন্ত্রণালয়ের অধীনে দীর্ঘদিন আমাদের নিম্ন আদালত মূলত কাজ করেছে। নিম্ন আদালত যদিও সংবিধানের 22 অনুচ্ছেদ আমাদের বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছে, কিন্তু একই সঙ্গে যদি আপনি 22-এর সঙ্গে 116, 115টা দেখেন, আপনি দেখবেন যে সেখানে বিচার বিভাগের নিম্ন আদালতে বিচারকদের নিয়োগ, বদলি, তারপরে তাদের পদায়ন সকল কিছুই আইন মন্ত্রণালয়ের হাতে ছিল। সো এই দুটো কন্ট্রাডিক্টরি সেকশন কিন্তু আর্টিকেল কিন্তু সংবিধানে রয়ে গেছে। সো সেই জায়গা থেকে যদি নিম্ন আদালতের এই মানে বিচারকদের বদলি, নিয়োগ এগুলো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনের কাছে যায়, যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলা হচ্ছে, এবং একটা আলাদা সচিবালয় থাকবে, আলাদা বাজেট থাকবে, এবং বিচার বিভাগের সকল কিছুই নিয়োগ থেকে শুরু করে একেবারে বরখাস্ত পর্যন্ত বা একেবারে পুরোটুকুই তাদের তত্ত্বাবধানে থাকবে, তাদের হাতে থাকবে। তাহলে আমার মনে হয় এই যে আমরা জজ নিয়োগের সময় পার্টিজান মানুষ খোঁজা হয়, এবং বিশেষ করে গত 15 বছরে তো আমরা এটাও দেখেছি যে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন যে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, না কি শপথবদ্ধ রাজনীতিবিদ। তো এইরকম অদ্ভুত ঘটনা ঘটেছে। আমাদের চিফ জাস্টিস সিটিং একজন প্রধান বিচারপতিকে বন্দুকের নলের মুখে দেশ ছাড়তে হয়েছে, এবং সেটা নিয়ে এখন পর্যন্ত বিচার বিভাগ থেকে কোনো রকম কোনো আওয়াজ আমরা শুনি নাই। কোনোদিন বিচার বিভাগের এইটুকু সাহস বা শক্তি হয় নাই যে এই কথাটি যিনি বলেছেন বা যে বলে মানে দম্ভ নিয়ে আমরা তাপসকে বলতে শুনেছি যে আমি দিয়েছি বিদায় করে প্রধান বিচারপতিকে, কিন্তু তার বিরুদ্ধে যে একটা রুল ইস্যু করা বা তার বিরুদ্ধে যে একটা কন্টেম্পট ইস্যু করা বা তাকে যে আদালতে তলব করা, এইটুকু আমরা কিন্তু দেখি নাই সেই সময়। সো আমাদের এটার যে একটা মানে ধাক্কা, এটা কিন্তু সবচেয়ে বেশি গেছে বিরোধী দলের উপর। ধরুন এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সংবিধান থেকে, কোথায় হলো এটা শুরুতে, এবং এটা কার মাধ্যমে এইটা এক্সিকিউট করা হলো কিন্তু আদালতের ঘাড়ে বন্দুকটা রেখে করা হলো, বিচারকদের ঘাড়ে বন্দুকটা রেখে। এবং এই যে একটার পর একটা নির্বাচন বিনা ভোটে, ফার্সিক্যাল ইলেকশন, নন ইনক্লুসিভ ইলেকশন, নন পার্টিসিপেটরি ইলেকশন, যেখানে দলও অন্য কোনো দলও যুক্ত হচ্ছে না, ভোটাররাও ভোট দিতে যাচ্ছে না, একই সঙ্গে নন পার্টিসিপেটরি এবং নন ইনক্লুসিভ। সো এইরকম নির্বাচন করে একটা সরকার মেয়াদের পর মেয়াদ ক্ষমতায় থাকতে পেরেছে কি করে? এই জুডিশিয়ারিকে ব্যবহার করে। এবং আমরা দেখেছি আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে, ভিন্ন মতের নেতাকর্মীদের বিরুদ্ধে, এমনকি ভিন্ন মতের সিভিল সোসাইটি, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, সকলের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে, এবং এই মামলাগুলো চলার মতো না কিন্তু চলেছে। আদালত কখনো প্রশ্ন করে নাই বা আদালত কখনো মামলাটি শুরুতে খারিজ করে নাই, ঠিক আছে? সো আমরা তো দেখেছি এগুলো। যে জায়গাগুলোর সংস্কার নিয়ে আপনি আলোচনা করছেন সেখানে তো গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে যে অংশগ্রহণমূলক নির্বাচন সেটি খুবই গুরুত্বপূর্ণ। এই যে আওয়ামী মিত্রদের যদি যেই জোটটা হয়
তাদেরকে নিষিদ্ধ করতে গেলে আবার গণতন্ত্র নিয়ে তো এক ধরনের প্রশ্নবিদ্ধ হতেই পারে সামনে নির্বাচন, তাদেরকে কেন তাহলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছি না, সেই প্রশ্ন যদি ওঠে তখন আসলে আমরা কি জবাব দিব? আমি তো সেটার জন্য শুরু থেকে বলেছি যে আপনি মানুষের হাতে দয়া করে এই বিচারের ভারটা আপনি ছেড়ে দেন। দেখুন, গণতন্ত্রর বিকল্প হচ্ছে বেটার গণতন্ত্র, এবং আপনি একদিনেই যে গণতন্ত্রের আবার কিছু ফ্ল আছে, গণতন্ত্র অনেক সময় ভুল মানুষকেও ক্ষমতায় আনে। আমরা ঘরের পাশে নরেন্দ্র মোদীকে ক্ষমতায় আসতে দেখেছি, ঠিক আছে? গণতন্ত্র ভুল মানুষকেও আনে, কিন্তু তাই বলে আপনি মানুষের হাত থেকে ওই ক্ষমতাটা কেড়ে নেবেন যে মানুষ ভুল মানুষকে আনবে, সেটা আপনি করতে পারেন না। এই যে আমরা গণতান্ত্রিক ধারার কথা বলছি, আবার দীর্ঘদিন জাতীয় পার্টি যেহেতু আওয়ামী লীগের সাথে কাজ করেছে এবং দীর্ঘ সময় পর্যন্ত আপনারা গৃহপালিত বিরোধী দল বলেও পরিচিত ছিলেন, সেখান থেকে এখন আবারও আসলে এককভাবে একটি অংশ নির্বাচন করবার কথা ভাবছে, আবার কিছু দুইটি অংশ তারা মিত্রদের সাথে জোট গঠন করবার কথা ভাবছে। জাতীয় পার্টির তাহলে আসলে ভবিষ্যৎটা কোথায়, কি হতে চাইছে জাতীয় পার্টি? বাইরে একটা উত্তর দিতে হয় আমাকে। ভাই বলেছে জুলাই হত্যার সাথে জড়িত। জাতীয় পার্টি কিন্তু জুলাই হত্যার সাথে জড়িত না। কারণ হলো জুলাই ছাত্রদের আন্দোলনে জাতীয় পার্টি সমর্থন করেছে। 14 বা 19 জুলাই 2024-এ জামাতকে নিষিদ্ধ করার পরে জেম কাদের সাহেব বক্তব্য দিয়ে বলেছেন কোনো এক্সিকিউটিভ অর্ডারের রাজনৈতিক দল নিষিদ্ধ নয়। অন রেকর্ড আছে, আমরা টেলিভিশনে এসে বলেছি, আমাদের সাবেক মহাসচিব চূর্ণ বলেছেন, আমরা ওইটার সাথে ছিলাম না এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করা। দেখেন, জাতীয় পার্টির রাজনীতি অনেক ভুল জাতীয় পার্টির আছে, সেই ভুলের মাসুল হয়তো বা এখনও দিচ্ছি আমরা, আগামীতে হয়তো বা দিতে হতে পারে। প্রত্যেকটা রাজনৈতিক দলের ভুল হিসাবে সমীকরণে যখন হয়, এটার ভুলের হিসাবে আপনি অনেক লম্বা হতে পারে। জাতীয় পার্টির তো ভুল আছে, না নাই। কিন্তু এটা তো আপনাদের হাত ধরে হোক কিংবা অন্য যে জাতীয় পার্টির অংশগুলো তাদের হাত ধরে আওয়ামী লীগের ফিরে আসার যে শঙ্কার কথা বারবার রাজনৈতিক বিশ্লেষকরা, রাজনীতিবিদরা বলছেন, সেটি সত্যি হওয়ার তার মানে কি সামনে আমরা অবকাশ দেখতে পাচ্ছি? শুনেন তো নুরু বলেছেন আওয়ামী লীগের যারা কোনো কিছুদের সাথে জড়িত ছিল না তাদেরকে তো বুটে আসতে দিতে হবে। আজ থেকে 3 দিন আগের বক্তব্য নুরুর। বিএনপিও বলছে যে যারা আওয়ামী লীগের, রিজভী সাহেব বলেছেন আওয়ামী লীগের যারা এই হত্যার সাথে জড়িত নয়, সাধারণ যারা ভোটার বা সমর্থক, তাদেরকে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। কেন বলা হচ্ছে? কেউ একজন সমর্থক আছে তাই বলে তাকে আপনি বাইর করে দিবেন, তাকে ভোট দিতে দিবেন না, ভোট সেন্টারে যেতে দেবেন? আপনার পার্সেন্টেজ ভোটের কোথায় চলে আসবে? এখন এখানে যদি কোনো আওয়ামী লীগের দোষী আওয়ামী লীগ যারা অন্যায় করেছে তাদেরকে এই জোটগুলা নিয়ে আসে, অবশ্যই সেটার জন্য মানুষ কথা বলবে। এবং আই ডোন্ট থিঙ্ক সো এরকম কেউ আসে এখানে আসবে বা জোট করে নির্বাচন করবে। আমি মনে করি না এরকম রাজনীতিবিদরা এত বোকা না। এখানে একটা জোট করা হচ্ছে, জোট হলে বৃহত্তর একটা অংশগ্রহণ হয়। কিন্তু সেই জোটকে যদি আপনি বাধা দেওয়া শুরু করে দেন, কোথায় কোথায় থ্রেট দেন, কোথায় কোথায় মব করেন, কোথায় কোথায় জুডিশিয়াল এবং এক্সিকিউটিভ পাওয়ারে নিজে এক্সারসাইজ শুরু করে দেন। আজকে রাজশাহীতে আপনি দেখেন নাই, সাংবাদিকদের এক রুমের ভিতরে বলছে তালা মেরে, আপনার এনসিপি বলছে তালা মেরে এখানে বাইরে যান, নাহলে তালা মেরে রেখে দিব। এটা কি আপনার জুলাই আন্দোলনের সাথে জড়িত? আপনার নির্বাচন কমিশন নিজে বলেছেন যে 70% বুথ সেন্টার আছে ঝুঁকিপূর্ণ বাংলাদেশের। আপনি আগামী দিন নির্বাচন কি করে করবেন? জামাত নির্বাচন কমিশনের সাথে দেখা করে বলেছে প্রত্যেকটা বুথ সেন্টারে 5 জন করে সেনাবাহিনী দিতে হবে। কিন্তু বিএনপি বলছে লেভেল প্লেইং ফিল্ড আছে, দেশ নির্বাচনের জন্য প্রস্তুত। বিএনপি বলছে, সেটা আমি বিএনপিটা বলছি না, বিএনপির নেত্রী আছে বলবে। জামাত বলছে, জামাতের নেতাও এখানে আছেন, বলেছেন যে 5 জন করে সেনাবাহিনী যদি দেন তাহলে বুথটা সেন্টারে লেভেল প্লেইং ফিল্ড হবে। 5 জন করে দিলে 42,000 বুথ সেন্টারে হয়ে যায় 2,10,000। এতটুকু সেনাবাহিনী বাংলাদেশ দিতে পারবে না। তাহলে কি বুথ সেনাবাহিনী ছাড়া সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা কম? তা তো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন নির্বাচন খুব জটিল এবং চ্যালেঞ্জিং হবে। আমরা সেটা বলছি। সেই জায়গায় যদি আমরা রাজনীতিবিদ দল, আমরা রাজনৈতিক দলগুলো আবার নিজেদের মধ্যে মারামারি শুরু করি, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা ভোট সেন্টারে যায়, তারা সহিংসতা দেখলে কিন্তু আর ভোট সেন্টারে যাবে না। তাহলে এই আওয়ামী মিত্রদের জোটটাকে গ্রহণ করবে না, সাধারণ মানুষকে আপনি ফ্যাসিলিটেট করে দেন না। রবিন ফারহানের কথা ধরেই বলি, লেট দেম গো টু দি ভোটিং সেন্টার, হোয়াট এভার দে ডিসাইড দে উইল ডিসাইড। ভোট গিয়ে ভোট দিবে, না হলে দিবে না, এটা তাদের। আপনি যে আগের থেকে বাধা দেওয়া শুরু করেন, তাহলে এই পার্সেন্টেজটা তখনই বাধা দেওয়া শুরু করে দিলেন। ওই গোষ্ঠীকে কি মনে করবে তন্নি যে আমাদের তো ভোট সেন্টারে গিয়ে লাভ নাই, বিকজ আমি যে মতাদর্শের আছি এই লোকগুলো নির্বাচন করছে না, তাহলে আপনি তো দূরে বাগাই দিলেন। অনেকটা এরকম কথা জামাতের আমির শফিকুর রহমান বলেছেন। জামাতের নির্বাচনে বন্ধ করার জন্য তো আমরা প্রতিবাদ করেছি। উনি বলেছেন যে আগামী নির্বাচনে ছলে বলে কৌশলে শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র জাল বুনছেন, জনগণ ভোট দিক না দিক ক্ষমতায় তাদের যেতেই হবে, বেলা শেষ দিনও শেষ, সূর্য ডুবে গেছে। এই আমি একটা কথা, আমি জামাতের আমির সাহেবের একটা কথা বলি। জামাতের আমির সাহেবের একটা বক্তব্য লন্ডনে উনি বলেছেন, জামাতকে মানুষ এবার নিয়ে ক্ষমতায় বসাবে।
এখানেই আসতে চাই, ঠিক এই জায়গাটিতে আমি আসবো। একটি বিরতির সময় হয়েছে, জিপিএ ইস্পাত-নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জিপিএ ইস্পাত-নিবেদিত রাজকাহন দেখছেন ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। এই যে জামায়াতের আমির বলেছেন বেলা শেষ দিনও শেষ, সূর্য ডুবে গেছে, বাংলাদেশে এটা হবে না, এটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ, এটা আসলে কাদেরকে উদ্দেশ্য করে বললেন? দেখুন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার ওনারা সংস্কার করবেন, ঐক্যমত্য কমিশনে আলোচনা চালু করে দিলেন। আচ্ছা, আলোচনা চলতে চলতে ওনারা নির্বাচনের একটা দিনক্ষণ তারিখ মোটামুটি বলে দিলেন। এটা যদি বলতেন যে আপনারা এই সংস্কারগুলো শেষ করেন, এত দিনের মধ্যে শেষ করেন, আমরা নির্বাচনের তারিখ দিয়ে দেবো, তাহলে কিন্তু সবারই তাল থাকতো যে এটা আমার তাড়াতাড়ি এটা সংস্কারগুলো শেষ করতে হবে। কিন্তু আমরা কি করলাম, লিঙ্গারিং করতে 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 একদম নির্বাচনের আগেই সংস্কার শেষ করতে চাইছেন আপনারা, আবার পরিকল্পনা উপদেষ্টা বলেছেন নির্বাচিত সরকারের পক্ষে এত সংস্কার হজম করাই কঠিন হয়ে যাবে। এখন ওনার কথা উনি বলছেন, কিন্তু আসলে তো সংস্কারগুলো তো হওয়া দরকার, না হলে তো সেই পুরনি থেকে গেলাম আমরা। তো এগুলো আমরা চাইছিলাম যে একটা লেভেলে আসার পরে যদি ইলেকশনের ঘোষণা আসতো, তাহলে কিন্তু এই কাজগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে আমরা ইলেকশনের কাজে নামে পড়তাম। এখন দেখেন, আমরা আন্দোলনও করতেছি, ইলেকশনের কাজও করতেছি, কোনোটাই হচ্ছে না। এখন শুধুমাত্র ইলেকশনের কাজ যদি আমরা নামতে পারতাম, জনগণের কাছে যাব, ভোট চাবো, এবং আমরা কি কি মানে ইশতেহারে আমরা কি করব এগুলো জনগণকে বুঝাবো, তাহলে জনগণ আমাদের ইশতেহারগুলো বুঝবে, প্রশ্ন করবে, জানবে, এরপরে কাকে ভোট দেবে না দেবে ঠিক করবে। কিন্তু আমাদের এখনও বলতে হচ্ছে যে লেভেল প্লেইং ঠিক করেন, এইটা বন্ধ করেন, এইটা করেন, সেটা করেন। এই আন্দোলন আমাদের এখনও জনসভা করতে হচ্ছে। তো এই সব কারণে আমরা মনে করতেছি যে একটা দল মনে করতেছে যে এটা কোন রকম নির্বাচনে আগে ঠেকায় দিলাম, এরপরে নির্বাচনে আসলে ভোট তো আমরা জনগণের কাছ থেকে পেয়ে যাব, সেটাই উনি মিন করছেন আর কি। জি, এটিউতে আজ রহমান, আগের চেয়ে চাঁদার রেট বেড়ে গেছে বলে তারা সকলেই বিষাক্ত নিঃশ্বাস ফেলে। তারা বলে আগেও ভালো ছিলাম না, এখন আরও খারাপ, কিন্তু কোনো ইসলামী দলের নামে চাঁদাবাজের তকমা জুড়ে দেওয়া যায়নি। ইসলামী নামগুলোর নামে চাঁদাবাজের তকমা জুড়ে, এটি জামায়াতের আমির বলেছেন। আবার আসলে এই যে তাদের ব্যাপারে আসলে মানুষের যে চিন্তা, অর্থাৎ অনেকে বলার চেষ্টা করছেন যে এবার যদি নির্বাচনে জামায়াত ইসলামী আসে, তারা হয়তো বিরোধী রাজনৈতিক দল হতে যাচ্ছে, সেক্ষেত্রে আওয়ামী মিত্ররা আবার এই সুযোগটাও নিতে পারে কিনা? আমি ইসলামিক দলগুলা ভালো, সেটা না করি না, কিন্তু নাই যে একবার এই শব্দটা বলা যাবে না। আমি একটা রেফারেন্স দিই আপনাকে। আমাদের সিলেটের সাদা পাথর নিয়ে একটা, আপনাদের এখানেই টকশো করেছেন, মিনসহ আমরা সবাই অনেক করেছি। ওই সাদা পাথরের যে পাথরগুলা গায়েব হয়েছিল, সেখানে কিন্তু আমাদের ইসলামিক দলের 2জন চেয়ারম্যান আছেন, দল থেকে ওনাকে সকজও করা হয়েছে ওনাদেরকে। নাই যে এটা না, ওনারা একটা সিস্টেমের মধ্যে থাকে। ওই বালু পাথর বাজার ওইগুলোতে হয়তো যায় না, কিন্তু ইনস্টিটিউশনালভাবে ওনারা কিন্তু ওনাদের অনেকগুলো দখল আছে। ইউনিভার্সিটি বিসি আছে, ওনাদের ব্যাংকিং আছে, ইসলামিক ব্যাংকিং, এগুলো ওরা খুব সব কিছু খুব হিসাব করে মেটিকুলাসলি সব কিছু করে। এটা তাদের মেধা প্রজ্ঞা, এটার জন্য থ্যাংক ইউ দিতে হয়। আমাদের আমিরের বক্তব্য যেটা, উনি আবার থ্রেট যে এটা করতে দিব না, ওটা করতে দেব না, তাইলে এই দেশের রাষ্ট্র কি ফাংশন করছে না। আমি আমার দল হিসাবে থ্রেট দিলাম, XY বিএনপি দিল, জামাত দিল, এই থ্রেটের উপরে রাষ্ট্র চলবে? রাষ্ট্রের একটা কাঠামো থাকতে হয়, সেই কাঠামোর মধ্যে সবাইকে যেতে হবে। আপনি একটা দাবি করলেন, সেই দাবিটা আপনার হলো না, নিষিদ্ধ আছে, আপনি যমুনার সামনে যাওয়া, চিফ অ্যাডভাইজার বাড়ির সামনে, সেখানে টিকি গেলেন, আপনাকে পানি দিল, দিয়ে আন্দোলন টিকি আপনি আবার নিষিদ্ধ করে ফেললেন একটা দলকে। আপনি যা ইচ্ছা যা চাবেন আপনাকে সরকার মেনে নিবে ম্যান্ডেট, এটা নির্বাচন, আগামী নির্বাচনে সেটাই কি হয়ে যাবে যে আমাকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, না হলে আমাকে বিরোধী দলে দিতে হবে। বিরোধী দল যাওয়ার জন্য যদি কোনো প্রতিবন্ধকতা আসে, কোনো জোট হয়, কোনো দল আসে, এগুলো আমরা বাধা দেব। তাই তো এখন তৈরি হয়ে গেছে। এবং আমি মনে করি ডিসেম্বর ইজ এ ভেরি ক্রুশিয়াল, জানুয়ারি ক্রুশিয়াল বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু এই দেখেন, তারেক রহমান আসতে পারছে না। উনি নিজে বলেছেন ফেসবুক স্ট্যাটাসে দিয়ে যে আমাকে আসার জন্য একা আমার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের তো সাউথ এশিয়ার রাজনীতিতে তো সত্যি অ্যাসাসিনেশনের ইতিহাস অনেক করুন। ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, শ্রীলঙ্কা বলেন, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু মেরে ফেলছে। তার মানে এই যেই ধরনের সময়টা আমরা পার করছি, এই সময়টাতে যখন আওয়ামী মিত্ররা আসলে জোট করবার কথা চিন্তা করছেন, সেটিও আসলে রাজনীতিতে আমাদেরকে নতুন করে এক ধরনের ভাবার সুযোগ করে দিচ্ছে কিনা। রাজনীতিতে তো একটা কথা শেষ করে রুমিনকে দিয়ে দিই, রাজনীতি চির শত্রু চির বন্ধু বলতে কোনো জিনিস নাই। আমি আপনার সাথে আজকে শত্রুতা, কালকে আপনার সাথে মিত্র হয়ে যাব, দ্যাট ইজ দি পলিটিক্স, এবং সারা দুনিয়াতে এটা চলতেছে। সেই সম্ভাবনা কি তাহলে আরো তীব্রতর হচ্ছে? আমাদের সাথে করবো। ফারহানা, আমার 1 মিনিট সময় দিয়ে আপনি একটু প্রশ্নটা আমাকে আবার করেন। এই যেটি বলছিলেন আমাদেরকে এটিউতে আজ রহমান, রাজনীতিতে আসলে যে মুহূর্তে কেউ শত্রু হতে পারে, সেই পরের মুহূর্তেই কেউ আবার বন্ধু হতে পারে। তো এই সময়টাতে তারেক জিয়া কেন দেশে ফিরছেন না, সেটি নিয়ে প্রবলভাবে রাজনীতি করা হচ্ছে, কিংবা আসলে গ্লোবাল পলিটিক্স নিয়েও নানানভাবে চিন্তা করার বিষয় উঠে আসছে। ঠিক ওই সময়টাতে আওয়ামী লীগের মিত্ররা জোট
জোট করছেন, সেটিও কি আসলে নতুন করে এক ধরনের কোনো সমীকরণের দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিকে? গেলে খুব অবাক হওয়ার তো কিছু নাই। দুদিন আগে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে দুটো বড় রাজনৈতিক দলের নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা হচ্ছে, এবং তার একদিনের মাথায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে তার দেশে ফেরাটা তার একক সিদ্ধান্তে হবে না। এটা অত্যন্ত দুঃখজনক, উনি খুব কষ্ট থেকে কথাটি বলেছেন, কিন্তু বাংলাদেশের এখনকার বাস্তবতা সেটাই। এবং অন্য কারো গ্রিন সিগন্যালের দিকে তাকিয়ে আছেন? অন্য কারো গ্রিন সিগন্যালের ব্যাপার না তো নেই। দেখুন, পাকিস্তানে বেনজির ভুট্টো নির্বাচনী প্রচারণায় নেমে ওনাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর ইতিহাসও তাই। আমি যদি বাংলাদেশের দিকে তাকাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুজনকেই কিন্তু আততায়ীর গুলিতে মারা যেতে হয়েছে। সো আমরা আমাদের উপমহাদেশের পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সও কম বেশি। ইমরান খান এখন কি অবস্থায় আছে, তার পরিবার কিন্তু বারবার জানতে চাইছে উনি কি জীবিত আছেন কিনা, এই ব্যাপারটাও কিন্তু তারা কনফার্ম হতে পারছে না। সো আমাদের এরকম একটা ভোলেটাইল রাজনৈতিক এবং আন্তর্জাতিক রাজনীতির এই সময়টাতে খুবই জোর দিয়ে কোনো কথা বলা মুশকিল। এবং যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তার অবস্থান তার বক্তব্যেই কিন্তু খুব স্পষ্ট। এটা আসলে আমার বা আপনার এখানে ব্যাখ্যা করবার কিছু নাই, উনি ওনার অবস্থান খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তাহলে -2 করবার যে শঙ্কাটা সবাই করছেন, সেই সময়টাতে যখন আওয়ামী মিত্ররা জোট করে আওয়ামী লীগকে যদি ফেরত নিয়ে আসে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি তাহলে কোন পথে হাঁটছে? বাংলাদেশের মানুষ যদি না চায়, আপনি কাউকে রাজনীতিতে আনতেও যেমন পারবেন না, আপনি রাজনীতি থেকে কাউকে দূরও করে ফেলতে পারবেন না। 1/11-এর এই ষড়যন্ত্র কিন্তু 2007 সালে 8 সালে কম হয় নাই, এবং অনেক রথী মহারথী অনেক বড় বড় দেশ এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল। টিউসডে গ্রুপ বলে একটা আলাদা গ্রুপ তৈরি হয়ে গিয়েছিল, আমাদের ফরেন অ্যাম্বাসেডার, বিশেষ করে ওয়েস্টের অ্যাম্বাসেডাররা একসাথে হতেন এবং তারা এইসব আলোচনা করতেন। কিন্তু কি হলো, পেরেছে তারা -2 করতে? হয় নাই তো। এবং তারপরে আমরা দেখলাম দুই দলই আরো অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে এসছে, এবং যারা -2 এর সঙ্গে দুই দল থেকে যারা যুক্ত হয়েছেন তারাই কিন্তু অটোমেটিক্যালি রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছেন। তাদেরকে কিন্তু আর রাজনীতিতে সেরকম বড় কোনো ভূমিকা রাখতে দেখা যায় নাই। সো -2 আপনি আরোপ করার চেষ্টা হতে পারে, ষড়যন্ত্র হতে পারে, এটা নিয়ে কাজ করা হতে পারে, কিছুদিনের জন্য কোনো দলের কোনো নেতা বা কোনো দলের কোনো লিডার ইয়েকে আটকায় দেওয়া যেতে পারে, কিন্তু আপনি তার ভবিষ্যৎ রাজনীতি বা একটা দেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে, কোন দল সেটা নিয়ন্ত্রণ করবে, কোন দলে কারা লিডারশিপ পজিশনে থাকবে, এইটা কখনো বাইরে থেকে কেউ ইম্পোজ করে দিতে পারে না। ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা, ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন, ইতিউ তাজ রহমান। আজকে আমাদের হাতে একদম সময় নেই, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহন সময় দেওয়ার জন্য। দর্শক বিদায় নিচ্ছি, জি25 রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।